অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। ভারতের সম্পর্কে আপনার নীতি কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখানে আমাদের নীতি হবে সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ওটাকে আপহোল্ড করেই আমি যা যা করতে পারবো তাই করব। মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো। ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। তারেক রহমান আরও বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা চাই। আমার যেটা ন্যায্য আমি সেটা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেকটা ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না, অর্থাৎ আমার মানুষের ওপর আঘাত আসলে সেই আঘাতকে অবশ্যই এভাবে আমি মেনে নেব না। ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, সেটা নিয়ে আপনার চিন্তা কি? অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন। না না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। মানে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন, ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে মানে গত 1 বছর ধরে। যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম। সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন, এমন কোনো চিন্তা কি আপনাদের আছে? এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। মঙ্গলবার বিবিসি বাংলা প্রচারিত তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এসব কথা বলেন। 31 দফা নাকি জুলাই সনদ, কোনটি অগ্রাধিকার পাবে এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, যেসব বিষয়ে আমরা সম্মত হয়েছি, অর্থাৎ জুলাই সনদ। এখন বিএনপির যেহেতু 31 দফা আছে, যদিও যেসব বিষয়ে আলোচনায় এসছে অনেক বিষয়ে মিল আছে, তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে তখন 31 দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে? আমরা যেগুলোতে একমত হয়েছি প্রথমে আমরা সেগুলোর উপরেই জোর দিব, সেটা আপনি যে নামেই বলেন না কেন। স্বাভাবিকভাবে আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দেব। আর তারপরে আপনি যেটা 31 দফার কথা বললেন, অবশ্যই 31 দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে 31 দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐকমত্য হয়েছে, একটা জুলাই সনদ প্রণয়নের কথা, সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক। সেখানে বলা হচ্ছে যে অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেয়া বা বাস্তবায়ন করা, আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বিএনপির চিন্তাটা এখন কি? দেখুন, এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমরা বলতে পারতাম, যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা, যে ঠিক আছে ওকে অসুবিধা নেই, তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তা আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। তো এখন বিষয় হচ্ছে, দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখুন আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি, আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না। ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, সংস্কার বলেন বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে,
তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে, অন্তর্বর্তী সরকার আহ্বান করেছে। এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক, যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেজন্য আমরা যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে, সেজন্যই আমরা এটার সাথে একমত না। সরকারের সাথে আপনার সম্পর্ক কেমন, এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অনেক কিছুর মতো বিভিন্ন বিষয় আছে, আমরা যদি মূলত দুটি বিষয় বলি, কিছু সংস্কারের বিষয় আছে। যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদের প্রসঙ্গে যদি বলি, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? বিষয়টি তো রাজনৈতিক, এটি তো কোনো ব্যক্তি বিষয় না। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে। এরপর উপস্থাপক প্রশ্ন করেন, আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার মনে কি সেই সন্দেহ আছে? উত্তরে তারেক রহমান বলেন, দেখুন, আমি যখন এই কথাটি বলেছিলাম, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো টাইম ফ্রেম বা কোনো কিছু ওনারা বলেননি। আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী। তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে, অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান। আপনার মনে কি সেই সন্দেহ আছে? দেখুন, আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে, সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো ওনারা কোনো সঠিক নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি। ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায়, আমরা নর্মালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনি মোটামুটিভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। সেই সন্দেহ মনে কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সাথে বৈঠক করলেন, তারপরেই 1 ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়টি কথা এসেছিল।
তো সেই বৈঠকে গিয়ে একটা তো নির্বাচনের কথা তো হয়েছিল, যেহেতু সেটি পরে এসেছে। এর বাইরে কি আপনাদের মধ্যে আর কোনো কথা হয়েছে? আর কোনো বিষয়ে কোনো চিন্তাভাবনা, সমঝোতা কিছু হয়েছে? এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ, অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে, জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমার কিছু চিন্তা ভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়, কি কি পদক্ষেপ গ্রহণ করব, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে। এরপর উপস্থাপক প্রশ্ন করেন, আপনাকে নিয়ে সামাজিক মাধ্যমে মিম হয়, কি বলবেন? উত্তরে তারেক রহমান বলেন, এনজয় করি। সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে এবং আপনি যে পোস্টগুলো করেন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। হ্যাঁ, যেমন একটা মিমের কথা যদি আমি বলি, অনেকে শেয়ার করেছিল যে আপনার সাথে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন, এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি বেশ আমি এনজয় করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন, আমি বলবো যে আই এনজয় ইট। এক পর্যায়ে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি ক্ষমতায় আসলে সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেবেন কিনা। তিনি উত্তরে বলেন, অবশ্যই দেব। আপনারা যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন, এই বিষয়গুলো যে আর হবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত পত্রপত্রিকা খুলুন। আমি কারোর নাম উল্লেখ করব না, কোনো পত্রিকার কথা উল্লেখ করব না। শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল। কিন্তু অপপ্রচারটা কি সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি শুনেছেন? আপনি কি আমাকে প্রমাণ দিতে পারবেন, বলতে পারবেন যে বিএনপির সময়, আমি কিন্তু বলতে পারবো অনেক 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 সাংবাদিকের নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। ইভেন এখনো অনেকে প্রবাস জীবনে আছেন, এরকম বহু সাংবাদিক। আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন, ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে, আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে, যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময়। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।